ওলে বাবলে, থাক, কষ্ট পাস না। দুই বোন ভারী দুশ্চিন্তায় পড়েছে। সবটা না হয় সামলে নেওয়া যাবে, তবে মেজমা? এই প্রশ্নের জবাবে ইরফান হেসে জবাব দিয়েছে, মামাকে সামলে নিতে পারবো, আই গেস। ধুর, সব দুশ্চিন্তা আমার মাথায় দিবে। শর্ত, ওদিকে বউটা হয়তো একা একা ভয় পেয়ে কাঁদছে ঘরে বসে। ওদেরকে সরিয়ে দিয়ে ইরফান গট গট করে হেঁটে ছাদ থেকে নিচে নামলো। ঘরের সামনে গিয়ে থামলো, তার পা অনিমেষ চেয়ে থাকলো ভেতরে। প্রণমী গায়ের ওড়না খুলে রেখে বিছানার চাদর নিয়ে কিছু একটা করছিল। আচমকা কার অস্তিত্ব টের পেয়ে ওড়নাটা তুলে গা ঢেকে বলল, এটা আপনি? দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রণমীর নিখুঁত সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে দেখছে ইরফান। নিদারুণ কোমল স্বরে সাড়া দিল। জি। কে বলেছে ইরফান মির্জা শোধরায়নি, পাল্টায়নি? ইরফান মির্জা ঠিক কতটা পাল্টেছে তা ইরফান মির্জা টের পায় এই মেয়েটির সামনে এলে। কেমন পা মাথা শীতল হয়ে যায়, ওর নিজের সত্তাকে হারিয়ে বসে থাকে পুরোপুরি। প্রণমী সংকোচ নিয়ে বলে, দেখুন না, বেডশিটটা পাল্টে দিয়েছি, তবে এটা কি উল্টো বিছিয়েছি আমি ঠিক বুঝতে পারছি না। ইরফান এগিয়ে যায় সরল কোমল মেয়েটির দিকে। বিছানার চাদরটা উল্টো ছিল, তবে ইরফান সেসব কিছু না বলে বলল, বিছানার চাদর উল্টো নাকি ঠিক, এটা বড় কথা না। তবে বড় কথা কি? প্রণমী প্রশ্নটা শেষ করতে পারল না। ঠিক তখনই ও টের পেল ওর মাথার নিচে বালিশ। কিছু বুঝে ওঠার আগেই দেখলো লোকটা তাকে সাপের মতো পেঁচিয়ে ফেলছে। কিছু বলার আগে ওর মুখে আলতো হাত রাখলো ইরফান। অস্ফুটে বলল, বড় কথা হচ্ছে আমাদের ঘুমটা কতটা স্বস্তির হবে সেটা। এমন করে সবসময় লোকটা এমন অতর্কিতে আক্রমণ। প্রণমী ঘাবড়ে যায়, সবসময় পরপর সয়ে নেয়। কি আর করা, এমন অদ্ভুত অগোছালো আদর্শী লোককে নিজে বেঁচেছে সে। কেঁদে বুক ভাসিয়েছে এর জন্যে। শুদ্ধ ঘুমিয়েছে। ছেলের মাথায় এতক্ষণ বিলি কাটছিল প্রেরণা। ও ঘুমিয়ে যেতে প্রেরণা উঠে বসলো। নিদারুণ এক অস্থিরতায় ঘুম নেই তার দু চোখে। তাছাড়া এই বাড়িটা অপরিচিত, অপরিচিত স্থানে তার ঘুম আসে না এত সহজে। ঘরের ভেতরেই পায়চারি করছে। কুটুম বাড়ি দেখে ঘরের দরজা খোলে না। খুব কফির তেষ্টা পাচ্ছিল, তবুও সংকোচে আসেনি। শেষ রাতের দিকে যখন প্রেরণা ক্লান্তিতে একটু ঘুমিয়ে পড়ল, ঘুমোতে সে পারল না ঠিকঠাক। ঘুমের মাঝে আবার একটা দুঃস্বপ্ন দেখলো সে। দেখলো সে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে একটা লোকের কাছে। লোকটা তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। লম্বা চওড়া লোকটা। প্রেরণা খিলখিলিয়ে হেসে উঠে লোকটাকে ধাক্কা দিয়ে ফেললো পুলে। লোকটা যখন নিজেকে সামলে নিয়ে পানির মধ্যে থেকে মাথা তুললো, তখন প্রেরণা দেখলো লোকটা ইহান তাজওয়ার মির্জা। প্রেরণা খিলখিল করে যার সাথে হাসছে খুনসুটি করে। ইহান তাজওয়ার মির্জাও হাসতে হাসতে উঠল। পরপর প্রেরণার সাথে কিছুক্ষণ ছোটাছুটি করে প্রেরণাকে ধরে ফেললো। প্রেরণা পারল না পালাতে। ওকে কোলে তুলে নিয়ে ইহান নামলো পুলে, এবং প্রেরণা এটা খুব উপভোগ করছিল ওই লোকের উষ্ণতা। শেষ রাত্রিরে দুঃস্বপ্ন ভেঙে যেতে প্রেরণা ধরফড়িয়ে উঠে বসলো। দুঃস্বপ্নের ঘোর থেকে বেরিয়ে কেঁদে ফেললো ঝরঝর করে, মুখ চেপে ধরে রাখলো। কান্নার শব্দ জোরালো হতে দিল না বেশি। সাইক্রিয়াটিস্ট দেখিয়েছে প্রেরণা দুদিন আগে। তিনি বলেছেন প্রেরণা ভেতরে ভেতরে নাকি ফাঁকা, তাই এমন স্বপ্ন দেখে। কিন্তু প্রেরণা তো ফাঁকা নয়। তার বিয়ে হয়েছিল এক লোকের সাথে, সে কেন ফাঁকা হবে? তবে কি প্রেরণা দুশ্চরিত্রা? হ্যাঁ, দুশ্চরিত্রাই। নয়তো এমন মধুময় স্বপ্নে কেন পরপুরুষ আসবে? কেন কেন শাওকাত ওয়াসিত আসে? এভাবে কেন প্রেরণা চরিত্র খোয়ালো নিজের? ফজরের আজান দিয়েছে ততক্ষণে। সারা রাত না ঘুমিয়ে ক্লান্ত প্রেরণা ক্লান্ত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামলো। তার জ্বর এসেছে, সে টের পেল, তীব্র জ্বর। আর এভাবে চলতে দেওয়া যায় না। প্রেরণাকে সংযম শিখতে হবে। সে চরিত্রহীনা নয়, মোটেও চরিত্রহীনা নয়। শুদ্ধকে জোর করে ঘুম থেকে তুলে প্রেরণা হাত মুখ ধোয়ালো। বাইরে তখনও আলো ফোটেনি সকালের। প্রেরণা তাড়াহুড়া ভঙ্গিতে বেরিয়ে দেখলো ঋতুকে। ফজরের নামাজ আদায় করে ঋতু কেবলমাত্র চা বসিয়েছে চুলায়। প্রেরণাকে ওভাবে দেখে গম্ভীর গলায় বলল, কোথায় যাচ্ছ এই ভোরে ছেলেটাকে নিয়ে? তাড়াহুড়ো লাগিয়ে প্রেরণা বলল, একটু ইমার্জেন্সি আছে আন্টি, সবাইকে কাইন্ডলি বলে দিবেন। শুদ্ধ চোখ মেলে তাকাতেও পাচ্ছে না। ওকে টেনে নিয়ে যাচ্ছে প্রেরণা। ঋতু অবশ্য আটকায় না, বাকিদের মতো আহ্লাদ করে। উল্টো গাড়ির ড্রাইভারকে ডেকে দেয় কোয়ার্টার থেকে। বাইরে গাড়ির শব্দ পেয়ে ইহান তখন নিচেই নামছিল। মাঝপথে নেমে দেখলো ঋতুকে। বলল, কে কোথায় যাচ্ছ এত সকালে? প্রেরণা। হোয়াট? এত ভোরে তুমি যেতে দিলে? চোখ মুখ কঠিন করে ছেলের দিকে তাকিয়ে থাকে ঋতু। পরপর বলে, কোনো কিছুতে কারো আগ্রহ না থাকলে ন্যাকামি করে আমি জোর করতে পারি না তাকে, তোরা যেভাবে করিস। বলেই চলে গেল গটগট করে রান্নাঘরে। ইহান চোখ বড় বড় করে মায়ের কঠিন রূপটা দেখছে। মা ছেলেতে চোখে চোখে কথা হচ্ছে। মাত্র 2 দিন পেরিয়েছে সেহা উজ্জ্বলের আংটি বদলের। দিনে 3 কি 4 বার সেহা কথা বলছে উজ্জ্বলের সাথে। দুজনা চেষ্টা করছে বিয়ের আগে সহজ হতে, এবং তারা পারছেও। কথাবার্তা আপাতত শপিং টপিং আর একাডেমিক বিষয়ে হচ্ছে বেশি। শান্ত আগামীকাল যাবে রাজশাহী, আসবে সেহার বিয়ের দিন। এদিকে সেহার মামা মামিরা দফায় দফায় নানা ধরনের প্ল্যানিং করছে বিয়ে নিয়ে। এই এত রাত্রিরেও আলোচনা করছে কি থেকে কি করবে।
ঈশিতা মির্জার একমাত্র মেয়েটা। ঈশিতার সম্পত্তি শান্ত বুঝে নেয়নি। সেহার বিয়ের সময় সবটাই বুঝিয়ে দেবে ভাগ্নিকে সামিন। বাড়িতে মুইন এসেছে, ইমার্জেন্সি তাকে হেডকোয়ার্টারে আসতে হয়েছিল একটা সেমিনারে। রাতটা শ্বশুর বাড়িতে থাকবে বউয়ের কাছে। সেহা তখন দোতলার বারান্দায় বসে উজ্জ্বলের সাথে কথা বলছিল। রাতে 2 মিনিট কথা হয় তাদের। 2 মিনিট কুশল বিনিময় করতে করতেই কেটে যায়। উজ্জ্বল জানতে চায় এত সদস্য নিয়ে গঠিত সেহার পরিবারের কথা, আর সেহা জানতে চায় নিজাম মাহমুদের কথা। উজ্জ্বল হাসতে হাসতে তার দাদুর গল্প করে। সেহা ভীষণ মজা পায় এমন প্রাণখোলা লোকের কথাবার্তা শুনে। আজও কথা বলে কল কেটে যখন সেহা বারান্দা থেকে বেরিয়ে এলো, দেখতে পেল বড় দাদানকে। ইহানকে কেমন অস্বাভাবিক লাগছে। সেহা কিছু জানতে চাওয়ার আগে ইহান ঘরে ঢুকে দরজা আটকে দিল। গতকাল প্রেরণা তাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে, সবকিছু থেকে। ইহানের নাম্বার, ইহানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবকিছু ব্লক করেছে ওই মহিলা। কেন? ইহান তাজওয়ার মির্জা কি করেছে? ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে তো মরছে না। তবুও কেন এত কঠিন হবে ওই মহিলা? ইহান বুঝতে পারছে না তার এত রাগ উঠছে কেন, দুনিয়া উল্টে ফেলতে ইচ্ছে করছে কেন। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে থাকে চুপচাপ। ইহান কখনোই তার লিমিট ক্রস করেনি। কুটুম্বিতার কথা মাথায় রেখেছে সবসময়, বরং লিমিট ক্রস ওই মহিলা করেছে। সেদিন রাতে ইহান খেতেও যায়নি, ঘর থেকেই বেরোয়নি। বড়রা ভেবে নিল সামনে অপোজিশন পার্টির সমাবেশ, হয়তো তাই তার মাথা ঠিক নেই। শুধুমাত্র ইরফান, ইনশিরা আর ঋতু টের পেল কিছু ঘটেছে। কিছু তো অবশ্যই ঘটেছে। খাবার টেবিলে ঋতু এবার কথাটা তুলল। স্বামী, ভাসুর আর দেবরকে বলল ইহানের বিয়ের কথা। ইলহাম বিরক্ত হয়ে বলল, এখন ওর বিয়ে নিয়ে মাথা ঘামানোর সময়। দেখছো, সোয়াকে নিয়ে ভাবছে সবাই। মুখটা থমথমে করে ঋতু বলল। ছেলে একটা অঘটন ঘটালে তখন টের পাবেন সকলে। আলো হেসে ফেলল, বিশ্বাস নিয়ে বলল, ইহান আর অঘটন? তোর মাথা গিয়েছে ঋতু। এখন বাদ দে এই টপিকটা। নিজাম চাচা টপ লেভেলের পাত্রের লিস্ট আমাকে দিয়েছে। সেহার বিয়ের পর দেখাবো, এখন না। ঋতুর কথাকে কেউ পাত্তা না দিয়ে খেয়ে দিয়ে ঘুমাতে গেল। ঋতু গভীর রাত পর্যন্ত জেগে রইল বড় ছেলের দুশ্চিন্তায়। এত বিবেচক একটা ছেলে হঠাৎ করে এত অবুঝ হলো তার। এতটা ঘুম আসে না ঋতুর চোখে। লিভিং রুমে বসেই ঝিমায়। আচ্ছা, কেমন হয় যদি প্রেরণাকে গিয়ে সে বুঝিয়ে বলে ইহানকে যাতে পাত্তা না দেয়। তার ছেলে সুদর্শন, উপযুক্ত ওই মেয়ে এখন না রাজি হোক। রাজি হতে কতক্ষণ? তাই আগেভাগে গিয়ে যদি প্রেরণাকে সাবধান করে দেয়, তবে কি প্রেরণা চেতে যাবে তার উপর? ঢোক গেলে ঋতু। ওই মেয়েকে বিশ্বাস নেই। চেতে গিয়ে যদি সামিন, ইয়াসার মির্জার, ইলহাম মির্জার কাছে নালিশ দেয়, তখন এই বাড়ির সুশীল ব্যক্তিগুলো আর ভোলা ভালা বাচ্চাগুলো সবাই ঋতুকে নেগেটিভ ভাববে। এই কোন ঝামেলা হতে চলল সামনে। এসব কথাই যখন রাত জেগে জেগে ভাবছিল ঋতু, ঠিক রাত 1:30টার সময় তার ঘোর কাটে কলিং বেলের আওয়াজে। অনবরত বেল টিপছে কেউ। ঋতু অবাক হয়ে গিয়ে যায়। ততক্ষণে বাড়ির অনেকেই চোখ ডলতে ডলতে নিচে নেমেছে। দরজা খুলে ঋতু অবাক চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের মুখের দিকে। বাড়ির কর্তারা দেখছে উজ্জ্বলের পা মাথা। এত রাতে বাড়িতে পরা ট্রাউজার আর টি শার্ট পরে সদর দরজায় উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে আছে এই বাড়ির এক হবু জামাই, উজ্জ্বল মাহমুদ, নামকরা লয়ার। শান্ত মানুষটাকে অস্থির লাগছে। সেহার ইসিবাদে সবাই নিচে নেমে অবাক বিস্ময়ে দেখছে উজ্জ্বলকে। কিছু কি হয়েছে? শান্ত হবু জামাই কিছু বলতে যাবে, ঠিক তখনই উজ্জ্বল অস্থির হয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আঙ্কেল, বিয়েটা কি একটু আগিয়ে আনা যায় না আজ রাতে? প্লিজ আঙ্কেল, আপনি শ্রেয়াকে ডাকেন, আমি ওর সাথে কথা বলতে চাই। মুইন পাশে নেই, হয়তো নিচে গিয়েছে ভেবে ইসি উঠেছিল। কলিং বেলের আওয়াজ সেও পেয়েছে ঘুমের মাঝে। দোতলার লবির রেলিং এর কাছে এসে উকি মেরে নিচে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে দেখলো ইসি। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে কেমন ছন্নছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। দেখে ইসি তাড়াহুড়ো করে ঢুকে পড়ল ইনুর ঘরে। সেহা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইসি গিয়ে ওকে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, এই শেহু, শেহু, এই শেহু, উজ্জ্বল ভাই এসেছে, উজ্জ্বল ভাই এসেছে। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় বিড়বিড় করছে। সেহা হাই তুলে বলছে, হ্যাঁ এসেছে তো, লোকটা স্বপ্নে এসেছে আমার। আশ্চর্য, আমি তার সাথে কদম ফুল তুলছিলাম ঝিল থেকে। কদম ফুল ঝিলে ফুটে? ইনশিরা হাসলো হঠাৎ, পরপর আরো জোরে ধাক্কা মারলো ওকে। এই ওঠ হাদি, স্বপ্নে না বাস্তবেই এসেছে। চোখ মুখ ধুয়ে নিচে যা। সেহা বাস্তবে পদার্পণ করে ধরফরিয়ে উঠে বসলো। মানি উজ্জ্বল মাহমুদ এসেছে এত রাতে কেন? 3 ঘন্টা আগেই না কথা হলো সিহার সাথে লোকটার। সব তো ঠিকঠাক ছিল, এই গভীর রাতে ওই লোকের কি কাজ? কি অদ্ভুত। দ্রুততার সাথে সেহা উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ইসির পিছু পিছু যায়। তবে সেহা নিচে নামলো না। উকি মেরে বড়দের দেখে দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে রইল। দৃষ্টি তার নিচে অগোছালো পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটার মলিন মুখটাতে নিবদ্ধ। যে লোকের মুখ থেকে কখনো হাসি সরতে দেখেনি সেহা, সেই লোকের মুখটা এমন অন্ধকার কেন? শান্ত বিভ্রান্ত হয়ে তাকিয়ে আছে হবু জামাইয়ের দিকে।
উজ্জ্বল বড় বড় শ্বাস ফেলছে। সামিন ছটফটিয়ে বলে ওঠে, নিজাম কাকা হসপিটালে? কিভাবে, কখন? ফোন করলে না কেন? বাড়ির মানুষগুলোর প্রত্যেকের চোখে উদ্বিগ্নতায় ঠাসা। উজ্জ্বল এত কিছু গুছিয়ে বলতে পারছে না, না তার সেই মন মানসিকতা আছে। ভীষণ অস্থির হয়ে সে বলে যাচ্ছে, সময় পাইনি। চেম্বার থেকে ফিরে বাড়িতে গিয়ে দেখেছি তখনও সুস্থ ছিল। হঠাৎ কিছুক্ষণ পরেই ডিনারের জন্য ডাকতে গিয়ে দেখি। একটু থেমে উজ্জ্বল চোখ তুলে তাকায় শান্তর দিকে। শুধু ওর অস্থিরতাটুকুই প্রকাশ পায় ওর কণ্ঠে, বাকি যা বলছে সব জড়িয়ে যাচ্ছে। আঙ্কেল, বিব্রত করার জন্য সরি। যদি সেহাকে ডেকে দিতেন। ওই দাদু ছাড়া আমার না কেউ নেই। অপারেশনের কাল সকালে। কোনো নিশ্চয়তা নেই আমি কি দাদুর শেষ শখটা পূরণ করতে চেয়ে আপনাকে ভোগান্তি দিচ্ছি। সেই আমার বাবা মা, কিংবা তার থেকেও বেশি পেয়েছি তাকে। বলতে পারছেন আর উজ্জ্বল মাহমুদ। বাবা থামো থামো, তুমি বসো। ইস, ছেলেটা কেমন ভেঙে পড়ছে। আরে বাবা, কিছু হবে না, একটু রিল্যাক্স হও। পড়ে গিয়ে উজ্জ্বলের হাত টেনে নিয়ে গিয়ে বসায় সোফায়। উজ্জ্বল দুহাতে মুখ ঢেকে নিজেকে ভঙ্গুর রূপটা ঢাকতে ব্যস্ত। সেহা ব্যস্ত দোতলা থেকে লোকটাকে দেখতে। সামিনেরা ভীষণ চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। এই ছেলেটিকে না করতে মন চাইছে না কারো, একেবারেই মন চাইছে না। এত ব্যক্তিত্ব সম্পন্ন একটা দায়িত্ববান ছেলের এই অস্থির রূপটাও মানতে পারছে না কেউ। আসলে মানুষ কখনো কখনো ভীষণ অসহায়। ইরফান ইহান দু ভাই একসাথে বলে ওঠে, আমাদের উচিত শেহার সাথে আলোচনা করা।